মেদিনীপুর জেলার দাঁতন ও কন্টায়ের সমীপস্থ অঞ্চল থেকে বছর বছর একদল নরনারী কলকাতায় আসে। শুধু যান নয়, ভাতের নিরাপত্তাও মেদিনীপুরেরই দেওয়া উচিত। কিন্তু দাঁতন, ঘাটাল বা কাঁথি সে প্রতিশ্রুতি কোনোবারই রাখতে পারে না। তাই হয় বর্ষার মুখে, নয় শীতের ফসল তুলে দিয়ে এরা এসে পড়ে। একেবারে মাঠ খামারের গন্ধ বেরোয় চেহারা থেকে। অনন্ত, উৎসব, চৈতন্য, অক্রুর এইসব সাওপ্রধান মহান্তিরা প্রথমে কর্পোরেশনের ফিটার প্লাম্বার দাদাদের কাছে ঘোরে। কেউ কেউ সোজা এসে আমাদের পাড়া প্রতিবেশীর ঘরে, অন্যান্য দেশমুখও অনন্ত বা কৈলাসের বদলি স্বরূপ রান্নাঘরে ঢুকে পড়ে। একসময় খাল, বিল, জলা, জমি 10 টাকা কাঠা হিসেবে কিনেছিলেন যারা, সেই সব হিসেবই ঘোষ, বোস, সরকার চাটুর্যেদের অধস্তন বংশধরদের কারো কারো আজও রাঁধুনে বামুন রাখবার ক্ষমতা আছে। পিতৃপুরুষের রেখে যাওয়া বাস করবার মতো একখানা দুখানা বাড়ি, ক্যানিংয়ে ধেনো জমির কল্যাণে মোটা ভাত আর কুচো ট্যাংরার গামলা ভাসানো ঝোলের প্রতিশ্রুতি আজও আছে। সেই প্রতিশ্রুতি এইসব তথাকথিত একান্নবর্তী পরিবারের বুনিয়াদ। এসব পরিবারের ভাত ঝোলটা একসঙ্গে চলে। এদিকে ঘরে ঘরে আলাদা মিট সেফে স্বামীর রোজগার মাফিক 4 পয়সার দানাদার থেকে 4 টাকা সেরের আপেল পর্যন্ত হাজিরা দেয়। এমনই ধারা বাড়িতেই ঢোকে এইসব রাঁধুনে বামুন। ওই ভাতটা নামায়, ঝোলটা বসায়, ঝাল দিয়ে মাছ নেধেও খাওয়ায় সন্তান সম্ভাবিতা ননদদের কখনো। নিজেরা গিন্নির সঙ্গে পান, সুপুরি, সোডা সাবানের পাওনা নিয়ে ঝগড়া করে। দুপুরে গাড়ি বারান্দায় দেশের লোকগুলোর ওপর মুরুব্বিয়ানা চালায়। তাদের মেয়েরা ঘর ভাড়া নিয়ে চাক বাঁধে, লোকের বাড়ি বাড়ি কাজ নেয়, তোলা কাজ, দিন রাতের কাজ। এদের মধ্যেই আমি চিন্তাকে প্রথম দেখি। মাথায় খাটো, রং ফর্সা, হাতে রূপোর বালা, গলায় উল্কি দিয়ে হার আঁকা। একটা ছোট মেয়েকে কোমরের দড়ি বেঁধে বসিয়ে রেখে সে কাজ করছিল আমারই পাশের বাড়ি। গিন্নির ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে। 2 বছরের রোগা মেয়েটা মায়ের পায়ে পায়ে ঘুরবে ঘর ধরে, সে তার অসহ্য। চোখে দেখে প্রথমটা আমার গাও জ্বলে গিয়েছিল। একেবারে রোগা একটা মেয়ে বসে আছে গাড়ি বারান্দার ধুলোর উপর। রোগে ভুগে চেহারাটা জ্ঞান বৃদ্ধের মতো। বড় বড় চোখ দুটোতে কোনো কৌতূহল নেই। অনেক ক্লান্তি, ক্ষমা আর ধৈর্য নিয়ে সে বসে আছে। পাড়ার ছেলে মেয়েগুলোর কাছেই দাঁড়িয়ে মজা দেখছে। একটা পাশব কৌতূহল দুর্বলকে খোঁচাবার একটা নিষ্ঠুর তাগিদে তাদের ছোট ছোট মুখগুলো কি রকম যেন হয়ে উঠেছে। তাদেরও দোষ দিতে পারি না। বহুদিন ধরে বাড়ি ভাড়ার টাকাটাই শুধু জমার ঘরে পড়েছে। স্নেহ, মমতা, সুকুমার বৃত্তির ঘর বহুদিন দেউলে হয়েছে। একসঙ্গে থাকবার অভিশাপ এই যে কতকগুলি মানুষ পরস্পরকে চূড়ান্ত ঘৃণা করে। বড়দের স্নেহহীন সম্পর্কের দায় বহন করে ছোট ছেলে মেয়েরা। মরা সম্পর্কের সব বহন করে বেড়ে ওঠে বলে শৈশবেই তারা বুড়িয়ে যায়। চিন্তার বাচ্চা মেয়েটাকে দেখে আর ছেলে মেয়েগুলোর প্রতিক্রিয়া দেখে মনে একটা আঘাত লাগলো। নিজের দেউলে স্বরূপ এমন নগ্ন করে আর কখনো দেখিনি। লজ্জা পেলাম বলেই নিষ্ঠুর হয়ে উঠলাম। দৈন্য ঢাকবার এমন পন্থা তো নেই। তাই বললাম, বেঁধে রেখেছ কেন? ওর লাগছে না? কাজ করিব বলে চিন্তা জন্তুর মতো প্রতিবাদহীন দৃষ্টিতে তাকালো। পাঁচা পাঁচা বাসন মাজলো, তাল তাল বাটনা বাটলো। বেলা দুপুরে দেখলাম মেয়েটাকে কোলে নিয়ে ঘরে যাচ্ছে। ভেজা কাপড়ে বেহারি পানওয়ালার অশ্লীল দৃষ্টি আকর্ষণ করে চিন্তা আস্তে আস্তে যখন যাচ্ছে, তখন দেখে বোঝা গেল কোলের আধমরা বাচ্চাটার দোসর হবার জন্যে আর একজন আসছে। পরে না বলে পারিনি, ঘরে আর কেউ নেই তোমার? মেয়েটাকে রেখে আসতে পারো না? মোর কেউ নাই, ওর কেউ নেই। এই মেয়েটা আর অনাগতটির ভার বহন করে ওকেই বাসার কাজ ধরে চলতে ও চালাতে হবে। এই কথাটা ওর সমস্ত জীবনযাত্রাটা দিয়ে বেরোয়। ও যখন পৌষের হাড় কাঁপানো শীতে ভোরে চান করে ময়লা কাপড় পরে কাজে হাত দেয়, বেলা 10টায় 2টি বাসি ভাত গাড়ি বারান্দায় মেয়ের কাছে বসে খায়, অথবা মাসান্তে 8 টাকা মাইনের জন্য 10 দিন হাঁটে। ওর অবস্থা নিঃসহায় দেখেই মাইনেটা জোর গলায় 12 টাকার রেট থেকে 8-এ নামিয়েছেন গিন্নি।
সব অবস্থাতেই ওকে প্রতিবাদহীন জন্তুর মতো সহ্যশীল আর নীরব দেখি। সে টাকা থেকেও কাটা যায়। ও বলে, মা ফাইন করিল। কখনো বলে, কাপড়া লুগা দিল না। ওর অবস্থা দেখে আমার নিজেরই লজ্জা করে। মধ্যবিত্ত বিবেককে ঘুষ দিই ওকে পুরনো কাপড় দিয়ে, অথবা মেয়েটার হাতে এটা সেটা দিয়ে। রাত 12টায় কাজ সেরে ঘরে ফিরতে মদ না খেয়ে ঠান্ডা মাথায় পানওয়ালাটা ওকে জাপটাতে গিয়ে কাপড়খানা ছিঁড়ে দিয়ে চটচটে হেসে চেঁচিয়ে গান ধরে। সকালে মেয়েটার হাত থেকে রুটি বিস্কুট বাড়িওয়ালার বউয়ের নথ পরানো কাকটা ছিনিয়ে নেয়। বাচ্চাটার কোমরে দড়ি বাঁধা আছে, সে অসহায়। এই সত্যটা কাকটা খুব জানে। এমনি করে বিবেককে জোড়াতালি মারবার চেষ্টাটা আমার মিছে হয়ে যায়। জোড়াতালি সংসারে চলে না। এর মধ্যে এলো চিন্তার আর একটা মেয়ে। চিন্তার দলের অন্যান্য ঝিরা বেশ গুছিয়ে নিয়েছে ইতিমধ্যে। তাদের কাছেই খবর মিলল ইদানিং 8 টাকার কাজটাও ছিল না। ঝিরদের জটলা থেকে উদ্ধার করা গেল যে চিন্তার খুবই দুর্দিন চলেছে। হাতের খাড়ু বাঁধা পড়েছে 10 টাকায়। আরো দেখলাম ঝিরা চিন্তাকে বাসন বাঁধা নিয়ে টাকা ধার দিতে চাইছে। তারা বলল, ভালো কাঁসা পিতলের যা বাটি গেলাস আছে তা তো ছাড়াতে পারবে না চিন্তা। বুঝলাম লাভ করবার এও একটা সুযোগ। কদিন বাদে আবার দেখি দুর্বলতায় কাঁপতে কাঁপতে কাজে বেরিয়েছে। বলে, বড়টাকে ছোটটার কাছে রেখে এলাম গো মা। গরিব কি একভাবে মরে? গরিব যে নানাভাবে মরে। এ কথা বোঝবার জন্যে আমি চিন্তার কাছে যাব কেন? নিজেকে সাধারণ মানুষের দরদি মনে করবার একটা আত্মপ্রসাদ আছে। প্রায়শ তার অবস্থিতি অবচেতনে নয়। সম্ভবত তার তাগিদেই আমি ওর ফুটো কপালে জোড়াতালি লাগাবার চেষ্টা করি। কোনো ক্ষয়ক্ষতি স্বীকার না করে পরের উপকার করে পরোপকারীর নাম কেনবার বাসনাটাও বোধহয় আমার শ্রেণীগতভাবে পাওয়া আর একটা উত্তরাধিকার। সে উত্তরাধিকারের স্বরূপও গলা পচা। তাই আমার ছেঁড়া জামা, পুরনো কাপড়, বাসি রুটি অথবা বাড়তি কমলালেবুর আস্তরে চিন্তার ফাটা কপাল এতটুকু জোড়ে না। তেল চিটচিটে দেয়ালে ক্যালেন্ডারের ছবিতে ফুটো ঢাকার মতোই অর্থহীন হয়ে যায়। চিন্তা অবশ্য সময় পেলে দুটো কথা বলে যায়। বলে, কারো দোষ নাই, মু পাতকি। কোন পাপের কথা সে বলে জানি না, ব্যাখ্যা করবার উৎসাহ তার নেই। এদিকে দিন কেটে যায়। আমার গলিটা দিয়ে যে জীবন প্রবাহ চলে তাই দেখতে দেখতে রায়দের পাঁচিলটার ফাটলটা বাড়তে থাকে। এ পাঁচিলটা বারোয়ারি ঘুঁটে দেবার জন্যে। পাড়ার বনেদি বুড়ো একজন চাকর দিয়ে হামলা করিয়ে ঘুঁটে ছাড়িয়ে আনেন। তাই দিয়ে লক্ষ্মীয়ার মা বাড়ির সামনে কুৎসিত কলহ করে যায়। এদিকে নিরুদ্বেগ প্রসন্নতায় কাঠ চাঁপার গাছটা 12 মাস ফুল ফোটায়। সে ফুলের যে কটা ঝরে পড়ে তাই স্পর্শ বাঁচিয়ে তুলে নিয়ে যান নিত্যবাবুর পিসি শিব পুজোর জন্যে। মানুষের অর্থহীন আচরণ দেখে গাছটার উপরে ডালপালাগুলো সোনা রোদ মাখামাখি করে হেসে আকুল হয়। সকলে সে হাসি শোনে না, এই যা। এরই মধ্যে দেখি চিন্তার শরীরে মাংস লেগেছে। শহরের গাছপালাগুলোর মতো দুর্বার খিদেই সে সমস্ত প্রতিকূল অবস্থা থেকে কেমন যেন প্রাণ রস আহরণ করেছে। স্বাস্থ্য ফিরেছে। গলার উল্কিটা এখন ভালোই দেখায়। সেদিন দেখলাম নতুন কাপড় পরেছে। বলল, মা দিয়েছে, মাইনেও 10-এ প্রমোশন পেয়েছে। সেদিন সকালে খুব হইচই পাড়ায়। চিন্তাকে কেন্দ্র করে বলেই মনে হলো। সে এক অভিনব দৃশ্য। ফুটপাথের মাঝখানে নতমুখে দাঁড়িয়ে চিন্তা। ওদিকে দেশ থেকে সদ্য আগত দুজন পুরুষ মানুষ একটা ঝুঁটি বাঁধা বছর 12-র ছেলের নড়া ধরে চেঁচিয়ে কি বলছে। ন্যায় এবং ধর্ম যে তাদের পক্ষে এ বুঝতে অসুবিধে হলো না। একজনের রং ফর্সা, মুখে পান, চুলে সিঁথি, চেঁচাচ্ছে সেই বেশি। চেঁচিয়ে বলছে, তুই পাতকি করিবি তো, দাম দিবি না? চিন্তার দেশের মানুষরা তাকেই সমর্থন করছে। চিন্তার মুখে কোনো কথা নেই। সে শুধু বলছে, মুখ ক্ষমতা নাই, মু অপারগ। ছোট ছেলেটাকে বারবারই ধরতে যাচ্ছে। তাকে ঝটকা মেরে পুরুষ দুজন সরিয়ে নিচ্ছে। দুপুরে চিন্তা এলো দরবার করতে। বলল, মোকে গোটে টাকা ধার দিন, মু শোধ করিব। না জেনে না চিনে টাকা ধার দেব, আবার সে টাকা ফেরত পাবো এত ভরসা নেই।
তবু গোড়াতেই না বলি না। ঘটনাটা জেনে নেবার সুযোগও একটা, হাজার হলেও। কৌতূহলে কি আমরা কারো চেয়ে কম? উবু হয়ে বসে চিন্তা। কথা বলতে বলতে নাকের পটিটা ফুলে ফুলে ওঠে। নাক ঝেড়ে আর চোখ মুছে নেয়। কথার মাঝখানে সম রেখে বারবার বলে, মু মহাপাতকী, মু হতভাগী। চিন্তার কথাগুলোতে যে সব কথা জানি তা আমার কানে নতুন ঠেকে। চিন্তা বলে, যখন বিধবা হলাম তখন আমার ওই এক ছেলে গোপাল, আমার 4 বিঘে জমি গো মা, 2খানা টিনের ঘর, ছাগল 2টো, গাই একটা, আমার দুধের বাল্য ছেলেও চাষ কাজের কি জানে গো মা। আমি আমার পাড়ার মানুষদের পায়ে ধরলাম। মামা শ্বশুর আদি আত্মমানুষরা বলে কি গো মা, তুই নাবালক বিধবা, জমি আমাদের জমা করে দে। আমি রাজি হলাম না। আত্মীয়রা রুখে উঠল। বড় অশান্তি। এদিকে মুখ কাঁচা বয়স। সন্ধেবেলা মানুষ আমার আঙিনায় হাঁটতে লাগলো। আমি গোপালকে নিয়ে দরজা গড়া দিয়ে রাখি আর ভগবানকে ডাকি। বড় দুঃখের দিন, বলে আর অল্প অল্প কাঁদে চিন্তা। এমন সময় কলকাতা থেকে গেল উৎসব। উৎসবের চেহারা ভালো। সে যে কত প্রতিশ্রুতি দিল চিন্তাকে, প্রথমে চিন্তার মন টলেনি। দরজায় আগল দিয়ে বসে থাকতো। তখন উৎসব গোপালকে হাত করলো। তাকে মিঠাই কিনে দেয়, ভালো কথা বলে। দেখে দেখে চিন্তার মন নরম হলো। এইখানে কাহিনী থামিয়ে চিন্তা বলল, যৌবন বড় দুষ্ট গো মা, শরীরের জ্বালা, মু পাতকি হলাম। তখন 10 জন রুখে উঠল। বড় ভয় চিন্তার। 10 জনকে ভয়, ছেলেকে ভয়, উৎসবের হাতে পান সুপারি দিতে ভয়। ভরসা দিল শুধু উৎসব। বলল, তার কোনো দুষ্ট চিন্তা নেই। চিন্তাকে সে বিয়ে করবে। কানে কাঁটি, গলায় পলা কাটি, হাতে নতুন খাড়ু দেবে। প্রথমে 10 জন অনেক কথা বলবে। তাই গোপালকে রেখে তারা কলকাতা যাবে। কলকাতায় বিয়ে করবে, ফিরে আসবে দেশে। ঘরে পুরুষ না থাকলে চিন্তার সংসার চলবে কি করে? চিন্তা বলে, বাহা বসিবে যখন নিশ্চয় বলিল, তখন আমি শিকার গেলাম গো মা, মু এমন পাতকি। 10 জন চুরি করে নেবে বলে কাঁসা পিতলের থালা বাসন যা ছিল বেঁধে আনলো চিন্তা। তারপর যা হলো তা যে কতকালের পুরনো কথা সে চিন্তা জানে না। তাই বারবার বলল, আমার সর্বনাশ করে পরধান পলাইলো, না আমাকে বাহা করলো, না কোনো গহনা দিল, মারিল, ধরিল, টাকাগুলা নিল, তারপর এই 2টা বাচ্চা দিয়া পলাইলো। আজ সে ফিরে যেতে পারে না। বলতে চিন্তা বলে, আমার নিজের জমিতে ধান, পুকুরে ল্যাটা বেলে জাওল গজার মাছ, আমার কোন দুঃখ। তবু যায় না কেন? সেখানেই গলদ। এখন তার পাতকির জন্যে তাকে 200 টাকা দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। গায়ের 10 জনকে ভাত পিঠা খাওয়াতে হবে। তাছাড়া এই মেয়ে দুটোকে ত্যাগ করতে হবে। এত পরীক্ষা দিলে তবে তার সমাজ তাকে নেবে। আমি কোথা থেকে টাকা পাবো গো মা? টাকাও পাবো না, তাই দেশেও যাব না। আজ যারা এসেছে তারা তার দেশের মুরব্বী, তার মামা শ্বশুর আর মামাতো দেওর। এতদিন ধরে ছেলেকে দেখেছে তারা। এখন এই ছেলের বিয়ের সময় হয়েছে। আর কত দায়িত্ব টানবে তারা? মেয়ে দুটোর ব্যবস্থা করে দেশে চলুক চিন্তা। প্রায়শ্চিত্তের ব্যবস্থা তবে জ্ঞাতিরা দেখবে। আমি বলি, তুমি তোমার ছেলে নিয়ে এখানে থাকো না কেন? ছেলে কাজ করুক, তুমিও কাজ করো, চলে যাবে। চিন্তা মাথা নাড়ে। একে সে পাতকি, তাকে 10 জনকে না মানলে, তাকে কেউ মরলে কাঁদ দেবে না, ছেলেকে ত্যাগ করবে। সে চূড়ান্ত সর্বনাশের কথা কি ভাবতে পারে চিন্তা? পরলোক যে এর চেয়ে অন্ধকার হতে পারে না তা চিন্তাকে বোঝাবে কে? সে শুধু বলে, মেয়ে দুটোকে কি করিব, আমার গিরি গৌরীকে কি করিব? 2 টাকা ধার নিয়ে উঠে যায় চিন্তা। দই মিষ্টি মুড়কি এনে তার মামা শ্বশুরকে খাওয়াবে। চিন্তার হাতে ভাত তারা খাবে না। যার কেউ নেই তার ভগবান আছে, এ কথা চিন্তা বলে যায় বটে, কিন্তু তার আপাত সমস্যার জট ছাড়াবে কোন ভগবান আমি ভেবে পাই না। মিষ্টি মুড়কি খেয়ে চিন্তার ইহলোকের কাণ্ডারীরা বাপ বেটায় আমারই রকেট ছায় ঘুমোতে আসে। চিন্তার ছেলেটাও দেখি পান খেয়ে তাস খেলতে বসলো বামুনদের সঙ্গে। সমস্যার সমাধান ভগবান নয়, মানুষই করে। 20 শতাব্দীতে আমাদের চেনা রাস্তাগুলোর আশেপাশে অনেক কিছু চলে যা পাপ, এবং তার বয়সও অনেক।
চিন্তার ঘরে শুধুই বৈঠক বসে, 10 জনে যুক্তি পরামর্শ দেয়। টাকা ধার করে 10 জনকে পান চা খাইয়ে মরে চিন্তা। ধূর্ত হেসে পানওয়ালাটা অশ্লীলভাবে ঘনিষ্ঠ হতে চায় চিন্তার সঙ্গে। চিন্তা যে একান্তভাবেই নিঃসম্বল তা বুঝে তার মুখে পানের পিকের থুথুটা উথলে উথলে ওঠে। দুর্বার শরীর যৌবনের অভিশাপ নিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে চলে চিন্তা। পানওয়ালা আর চাওয়ালার দোকানে হেঁটে মরে। পানওয়ালার পয়সা আছে। বোকা এবং পাপের ভয়ে ভীত না হলে নিঃসন্দেহে চিন্তা এ সময়ে গুছিয়ে নিতে পারত। রিক্সাওয়ালাদের মধ্যে কেউ কেউ মজা পায়, থেকে থেকেই চেঁচিয়ে গান করে ওঠে। পরদিন আমার ঝি টিউবওয়েলে জল ধরতে গিয়ে খবর আনে, কোমরের গুঁতোয় কলসি থেকে জল ফেলতে ফেলতে আসে উত্তেজনায়। বলে, এমন পাপী মেয়েটা বাচ্চা দুটোকে বিলিয়ে দিল একটা জগবাবুর বাজারের ওপারে। কিরকম মায়ের প্রাণ! ছি ছি ছি। চিন্তার পরিপ্রেক্ষিতে ঝি চাকররা নিজেদের যে কতখানি ন্যায় ধর্মে সুপ্রতিষ্ঠিত বোধ করছে তা বেশ বোঝা যায়। বিলিয়ে তো দিল, কিন্তু নিল কে? গিরিগৌরীর ছাল ওঠা মুরগির ছানার মতো চেহারার কথা মনে করি, আর ওই একটা প্রশ্নই মনে হয়, এত দয়া কার? বিকেলে ইভিনিং ওয়াকে বেরিয়ে পাড়ার গার্জেন বুড়ো হন হন করে হেঁটে এসে পাশ ধরেন। বোঝা যায় কিছু একটা বলবার চাপা কৌতূহলে চোখ মুখ তাঁর জল জল করছে। বলেন, শুনেছেন ব্যাপার? কিসের মধ্যে যে বাস করি। এর মতো কৃতি ও বহুদর্শী লোককে এত মজা দিল কিসে জানবার কৌতূহল আমার কম, কিন্তু তার বলবার আগ্রহ দুর্দমনীয়। বলেন, কাল রাতে সে যা ব্যাপার, যাকে বলে কেচ্ছা, ওই চিন্তা মেয়েটা, তার ব্যাপার সব জানেনি বোধ হয়। উত্তরের জন্য অপেক্ষা করেন না, বলেন, তার দুটো জ্ঞাতি না কে কাল এসে বলে কিনা 10, 8, 18 টাকায় 2 জায়গায় দুটো মেয়েকে বেচেছে। আমাকে সই করতে বলে। আমি তো ভাগিয়ে দিলুম। ব্যাপার দেখেছেন? এসব ন্যায় কারা তা জানেন তো? নিলে ওই দালালগুলো, তাদের বড় ব্যবসা এসবের। তা আমি বলি, যা করেছো করেছো, এখান থেকে যদি না যাও তো পুলিশে খবর দিয়ে। তা সে দৌড় দিলে পুলিশের নাম শুনে। বলে তিনি সিরিয়াস হয়ে ওঠেন। বলেন, দেখেছেন আমাদের অবস্থা? আপনাদের কোনো চার্জ নেই। পাড়া বেসিসে যদি আপনারা সব সোশ্যাল ওয়ার্ক করেন। বলে হন হন করে হাঁটতে থাকেন কাস্টমসের ভদ্রলোককে লক্ষ্য করে। ঘটনা ও রগড়ের দিকটা তাকে সুরসুরি দিয়েছে। সকালে চিন্তা বিদায় নিতে আসে। এবার আর একা নয়, দুপাশে তার মুরব্বীরা তার পোটলাটা নিয়ে চলেছে। ছেলেটাও যাচ্ছে টিনের সুটকেস হাতে। চিন্তার পরনে নতুন কাপড়, গায়ে জামা দেখি। কোন টাকায় কেনা জিজ্ঞেস করি না, ভয় হয়। বিদায় নিতে এসে চিন্তা আর কাঁদে না। একটা ভয়ঙ্কর কিছু ঘটলে পরে, যা নাকি তার ধারণার বাইরে। মানুষ যেমন হতভম্ব ও হতবাক হয়ে থাকে, চিন্তার মুখও তেমনই। মাঝে মাঝে পশুর মতো তাকায়, বোধহয় দেখে আমিও ওকে দোষী মনে করছি কি না। সাষ্টাঙ্গ প্রাণীপাত করে চিন্তা। বলে, তুমি বড় ভালো লোক গো মা। তারপরেই চলে যেতে পারত, কিন্তু হঠাৎ করে চলে যায় না চিন্তা। জানলা দিয়ে ভুরু কুঁচকে যেদিকে দেখে তাকে আকাশ নয়, অনির্দেশ কোনো দিশা বলা চলে। এখন চোখে পড়ে চিন্তার চোখ দুটো কালো, জোড়া ভুরুর মাঝেও উল্কির টিপ আছে। তাকিয়ে তাকিয়ে সেই চোখে জল আসে। নাক টানে চিন্তা, গরিবের ভগবান নাই গো মা, গরিবের ভগবান নাই। তার সঙ্গী দুটোর চোখে ধূর্তামি উকি দেয়। গলাটা মোলায়েম করে ছোকরাটা বলে, ওদিকে বাস পাবে নি গো। চিন্তার ছেলেটা দেখি বুড়োটার সঙ্গে কথা কাটছে। বাস, ট্রেন, জলখাই, 10 টাকার মামলা। আমার টাকা 3-এর জামা কেনে কিনিলি? হব হব বলে ভরসা দেয় বুড়োটা, অর্থাৎ সেই 18 টাকা থেকেই হবে। যার ভগবান নেই তার কেউ নেই, এই শেষ কথা বলে চলে যায় চিন্তা। রাস্তাটা পেরোই, দুপাশে দুটো লোক চলে। ছেলেটা বুড়োটার হাত ধরে চলে। এবার তার বিয়ে হবে। কন্যাপক্ষ যে টাকা দেবে তার থেকেই প্রায়শ্চিত্ত, বা এ টাকার থেকে ও টাকা মিলে ঝুলে জোড়া তালি দিয়ে যা হয় একটা হয়ে যাবে চিন্তার কপালে। এই নিয়ে চিন্তা ছাড়া আর 3 জন আলোচনা করে। চিন্তা আস্তে আস্তে হাঁটে।
এপাশে ওপাশে তাকিয়ে রাস্তা পেরোই। প্রায় দৌড়ে ওই ফুটে ওঠে। তারপর আর তাকে দেখি না।